সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আর এই রমজান মাসে রমজানের শুদ্ধতা নিয়ে নিশ্চয়ই আপনি বেশ ভালো আছেন। রমজান মাসটি হচ্ছে পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস। নিশ্চয়ই নিজেকে শুধরে নেবার সব রকম প্রচেষ্টা আপনি অব্যাহত রেখেছেন। মাই টিভির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সুপ্রিয় দর্শক, পূর্বাচল হাভেলি সিটি লিমিটেড নিবেদিত রমজানে কর্মজীবী নারী এই অনুষ্ঠানটি প্রতিদিন নিয়মিত প্রচারিত হচ্ছে পুরো রমজান মাস জুড়ে। অনুষ্ঠানে আজও আমি থাকছি, আমার সঙ্গে থাকছেন একজন কর্মজীবী নারী, যিনি তার কর্মদক্ষতা এবং সংসার সমাজ সব কিছু সামলিয়ে কীভাবে তার কর্মঘণ্টাকে একেবারে সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজে লাগান সেটি আমাদের সঙ্গে শেয়ার করবেন। নিশ্চয়ই আপনারা এতে উপকৃত হবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকছি উম্মে সাবেরিনা। চলুন পরিচিত হই আজকে অতিথির সঙ্গে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আমি ভালো আছি। রমজান মাস আসলে যেটা হয় যে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে, কারণ একবারই আমরা পাই পুরো একটা মাস, 11 মাস অপেক্ষার পর। সেজন্য এই মাসটাতে একটা আলাদা তাৎপর্য আছে এবং ভালো লাগাটা অন্যরকম এবং ভালো থাকি আমরা, দেখবেন সবাই সুস্থ থাকি। ঠিক তাই, কারণ আমাদের খাদ্যাভ্যাস একেবারেই পরিবর্তন হয়ে যায়। আপা, কথা বলবো তার আগে যদি আপনি নিজ মুখে আপনার পরিচয়টা দিয়ে দেন। আচ্ছা, আমি আফরোজা নাজনীন সুমি। আমি প্রফেশনাল একজন শেফ, ট্রেনার এবং অ্যাসেসর। আর আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, সুমিস কিচেন। সো সব মিলে রান্নাবান্নার সাথেই আছি এবং অনেক ট্রেনার, যেহেতু অনেক উদ্যোক্তা তৈরি করছি। আচ্ছা, তার মানে একই সাথে আপনি কর্মজীবনে তো রয়েছেনই বেশ কিছু বছর, সেই সঙ্গে সমাজ সংসার সবই সামলাচ্ছেন। একদমই। ওকে আপা, এখন কি আপনাদের কর্মঘণ্টা কি একই রকম? রমজানে তো নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়েছে। রমজানে হয়েছে কি আরেকটু বেশি হয়েছে। হ্যাঁ, কারণ রমজানে এক্সট্রা কাজটা হচ্ছে ইফতারের একটা আয়োজন, বিশেষ একটা আয়োজন থাকে, সেহরির একটা আয়োজন থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আগে যেমন রেগুলার একটা 3 বেলা ছিল খাবারের একটা প্রিপারেশন, এখন কিন্তু প্রিপারেশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমাদের 5 বেলা ঠিক না, 2-3 বেলাই হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে ইফতারের একটা, রাতের খাবারের একটা এবং সেহরিটা, সো 3টা বিশেষ আয়োজন করতে হচ্ছে। এবং আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, ফুড ইন্ডাস্ট্রিতে, সো আমাদের কিন্তু ব্যস্ততা সারাদিন আরো বেড়ে গেছে, এখন রাতেও ব্যস্ততা কাইন্ড অফ, তাই না? হ্যাঁ, সেটাই। আর যদি রমজান মাসের দিনের শুরুটা কিভাবে হয় জানতে চাই। আসলে শুরু তো সেই আমি বলবো যে সেহরির পর থেকে, সেহরির আগে থেকে। আসলে আমি সেহরির আগে উঠে একটু তাহাজ্জুদ পড়ি, সো তখন থেকে শুরু হয়। আচ্ছা, তো সেখান থেকে শুরু, তারপরে সেহরিটা রেডি করা হয়, বাড়ির সবাইকে ডাকা হয়, খাওয়া হয় একসাথে সেহরিটা। যদিও সেহরি আমরা খুব কম খেতে পছন্দ করি, সেহরিতে সাধারণত একটু হালকা খাবারটা খাই। হ্যাঁ, যাতে বেশি খেলে যেটা হয় যে আমার কাছে লাগে যে ওটা ঠিক সকালে যদি ভারীটা খাওয়া যায়, তাহলে হয় কি সারাদিন একটা আমার কাছে লাগে যে ঠিক ভালো মতো তৃপ্তি পেলাম না, বা কাজ করে শান্তি পাওয়া যায় না। কিন্তু যখন আমি হালকা খাবারটা খাই, ধরেন পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুর, দুধ, যেগুলোতে আমাদের আসলে এনার্জিটা বুস্ট করবে, সেই ধরনের কিছু হালকা খাই, তাতে কিন্তু দেখা যায় যে অনেক এনার্জি পাচ্ছি এবং ভালো কাটছে, শরীরটা ভারী লাগছে না, একটা লাইট ওয়েট মনে হয় কিছু খাইনি কিন্তু পুষ্টিটাও কিন্তু আবার লাগছে না। ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান? এই যে আপনি কর্মজীবনে রয়েছেন, কাজ করছেন, আপনার নিজের একটা ইনস্টিটিউশন রয়েছে, সেখানে আবার প্রশিক্ষণ দিচ্ছেন, রান্না শেখাচ্ছেন, এক কথা আপনি রন্ধনশিল্পী, পাশাপাশি ট্রেনার, তো ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? আসলে সাপোর্টটা প্রথম দিকে তো থাকে না, ওটা একটু করে নিতে হয়। প্রথম দিকে অনেক বাধা ছিল, কারণ আমি ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেছি MBA HR নিয়ে। সো আমি কিছুদিন কর্পোরেট জব করেছি, তারপরে সেই জব থেকে হঠাৎ করে আমি রান্না ভালোবেসে রান্নার লাইনে চলে এসেছি, ভিন্ন লাইনে। হ্যাঁ, তখন আমি আবার পর্যটনে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে পড়লাম, ফুড হাইজিনে পড়লাম, আমি রেডিসনে ইন্টার্নি করলাম, তারপর আবার রেডিসন অন কলে জব করলাম। BTEB আছে আমাদের বাংলাদেশে, ওখানে আমি আবার ট্রেনার অ্যাসোসিয়েট পার্ট করলাম, NSDA তে করলাম। তো দেখা গেল কি একটার পর একটা না করে যাচ্ছি, বারিস্তা ট্রেনিং করলাম, নিজেকে ডেভেলপ করার শুরু করতে ইচ্ছা, একটার পর একটা আমি করছি। তার সাথে আবার আমি যেহেতু এন্টারপ্রেনার, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে উদ্যোক্তা 101 একটা আছে, সেটা করেছি কোর্স, এন্টারপ্রেনারশিপের উপর, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে করেছি। সো এগুলোর পিছনে কিন্তু সময় দিতে হয়, আমি চাইলাম আর হয়ে গেল তা কিন্তু না। তো এটাতে ফ্যামিলি তো একটু হ্যাম্পার হয়, কিন্তু আমার বাচ্চারা আমাকে অসম্ভব সাপোর্ট করে। হ্যাঁ, তারা সবসময় বলে যে মা, তুমি যেটা করতে চাও সেটা তুমি করো, আর ওদেরকে আমার কখনো বলতে হয় না যে পড়তে বসো বা এটা করো ওটা করো। ওরা কিন্তু নিজের মতো করে নিজের টাইম বুঝে পড়াশোনাটা করে, তো যার কারণে আমার অনেক হেল্প হয়। মাকে ছাড়া ওরা নিজেদের লাইফ
স্টাইল করে নিয়েছে। কারণ ওদের না ছোটবেলা থেকে আমি বেশ অনেক 5 পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত আমি কিন্তু কোনো কাজ করিনি, তখন জাস্ট ওদেরকে সময় দিয়েছি। ওরা কিন্তু এখন যেটা হয়েছে, আমার ছেলে খুব ভালো রান্না করতে পারে, সো হ্যাঁ ওর পছন্দ মতো যে কোনো খাবার সে রান্না করে নিতে পারে। আমি যদি বলি যে বাবা আজকে আমার আসতে দেরি হবে, ও বলে কোনো সমস্যা নেই, ওর মতো করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এই যে হেল্পটা, এটা কিন্তু অনেক বড় হেল্প ফ্যামিলির। হ্যাঁ, আর আমি আগে দেশের বাইরে অনেক কাজ করতাম, বাংলাদেশের বাইরে, কলকাতায়, নেপালে, বিভিন্ন জায়গায় কিন্তু আমি অনেক কাজ করেছি। তো দেশের বাইরে যখন ট্রেনিং করাতে যাই বা বিভিন্ন কাজে যাই, তখন যেটা হয়েছে যে আমার আম্মা খুব হেল্প করতেন, আম্মা আমার বাচ্চাদের সাথে থাকতেন। হ্যাঁ, যার কারণে আমার ওই টেনশনটা করতে হতো না। এভাবে আসলে ফ্যামিলির কিছু সাপোর্ট তো থাকেই, যেটা ছাড়া আসলে আগানো সম্ভব না। কিছু নিজেকে করে নিতে হয়। যখন সবাই দেখছে যে আমি ভালো করছি, তখন কিন্তু সবাই সাপোর্টটা করে, আরো ভালো করো। মেয়েদের আমি বলবো যে কখনো থেমে থাকতে হয় না, যখন মনে হবে আর আগানোর জায়গা নেই, তখনও কিন্তু আগাতে হবে। নিজের চেষ্টা না করলে কোনোদিন আসলে সব দিক সামলিয়ে আগানোটা সম্ভব না। সেটাই, মানে রাস্তা খুঁজতে খুঁজতে রাস্তা একাই তৈরি হয়ে যাবে। রাস্তা তৈরি আছে, কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোন রাস্তাটা আমার জন্য, হ্যাঁ, এবং কোথায় গেলে আমি ভালো করতে পারি, আমার মধ্যে কোন কোয়ালিটিটা আছে। সো সেটা যদি আমি জানি, এবং এই যে আমরা ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে সেইভাবে ট্রেন আপ করতে পারি, তাহলে একটা মা কিন্তু সবই পারে। হ্যাঁ, তার সন্তানদেরকে যেভাবে গড়ে তুলবে সেভাবেই তারা বড় হবে, এবং তারাও মাকে বুঝতে পারবে, এবং তখন তারা কিন্তু মাকে সাপোর্ট করবে। মানে কিভাবে পরিবারের সবাই একসাথে মিলে থাকা যায়, কিভাবে একে অপরকে সহযোগিতা করা যায়, এটা কিন্তু আসলে শেখাতে হয়। হ্যাঁ, এবং এটা পরিবার থেকেই শিখতে হয়, এবং আমি মনে করি স্পেশালি বাবা মা থেকেই এটা শেখার আছে। একদমই। আর ফ্যামিলিতে যদি বাবা মা, মানে আমরা যদি সবাইকে সম্মান করি, সবার কাজের জায়গাটাকে সম্মান করি, তাহলে কিন্তু দেখবেন যে ফ্যামিলির সবাই যার যার কাজের ক্ষেত্রটা খুব স্বাধীনভাবে, সুন্দরভাবে করতে পারছে এবং এগিয়ে নিতে পারে। আপনি যেহেতু রন্ধনশিল্পী, সভাপতি, আমি জানতে চাইবো রমজানে আসলে আমাদের খাদ্যাভ্যাসটা কিরকম হওয়া উচিত? আমি প্রথমেই বললাম যে সেহরিটা আমি হালকা পছন্দ করি। আমি এটাই সাজেস্ট করবো যে একটু এনার্জি বুস্ট করে এমন কোনো খাবার, কিন্তু হালকা। সেটা আমরা হতে পারি ওটস ভিজিয়ে রাখতে পারি ইফতারের পরে, বা রাতে ঘুমানোর আগে একটু ওটস দিয়ে রাখলাম ভিজিয়ে দুধে, সকালে সেখানে আমরা সেহরির সময় একটু মধু, একটু কলা, মানে যে ফ্রুটসগুলো আমরা খেতে পছন্দ করি, একটু মিক্স করে কিন্তু খেয়ে নিতে পারছি। হ্যাঁ, কিন্তু পুষ্টিটা সমৃদ্ধ পুষ্টিগুণ। তারপরে আমরা যখন ইফতারে যাই, তখন কিন্তু একটু চিয়া সিড দিয়ে একটা ড্রিঙ্কস করে নিতে পারি। হ্যাঁ, চিয়া সিডটা অনেক শরীরের জন্য ভালো। আর ভাজা পোড়াটা আমরা যদি অ্যাভয়েড করতে পারি, খুবই ভালো। হ্যাঁ, কারণ সেখানে আসলে আমাদের সারাদিন রোজা রাখার পরে এই যে ভাজা পোড়াটা, এটা আমাদের খুব ক্ষতি করে। তো আমরা সেখানে এমন কোনো খাবার খেতে পারি, কোনো সালাদ খেতে পারি। হ্যাঁ, ফলের সালাদ হতে পারে, এমনি চিকেন দিয়ে আমরা কোনো সালাদ তৈরি করতে পারি। তারপর আপনার হচ্ছে মানে ডেজার্টও যদি খেতে চায় কেউ, সেটাও কিন্তু আমরা চিনির জায়গায় মধু, ব্রাউন সুগার ব্যবহার করতে পারি, যাতে মানে চিনিটা, সাদা জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করলে ভালো। আর আমি বলবো যে সবসময় ইফতারে আমরা একটু মেনুটা বাছাই করবো এইভাবে যেন সব রকমের পুষ্টিটা আমাদের থাকে। সারাদিনের যে চাহিদাটা আছে, প্রচুর পরিমাণে জুস, পানি, হ্যাঁ, কিন্তু সেটা কেনা জুস না, সেটা অবশ্যই বাড়িতে তৈরি জুস। কারণ কেনা জুসে আসলে তেমন কোনো কিছু থাকে না, ওটা কালার থাকে বা প্রিজারভেটিভ থাকে। তো আমরা যদি বাড়িতে তৈরি করি, সেই জিনিসটাই খাচ্ছি, কিন্তু হেলদি ওয়েতে খাচ্ছি। তারপরে এই যে বাজারের কেনা খাবারটা যদি অ্যাভয়েড করি, সেম জিনিসটা কিন্তু আমরা বাসায় তৈরি করতে পারছি, এবং বাসায় যখন তৈরি করব তখন দেখবেন সেটার পুষ্টিগুণটা খুব ভালো থাকে, হাইজিনটা, ফুড হাইজিনটা মেনটেন হয়, এবং ফ্যামিলির সবাই কিন্তু সুস্থ থাকে। কারণ আমরা একটা তেল বারবার ব্যবহার করি না, কিন্তু দোকান থেকে যখন কিনছি আমরা কিন্তু জানি না যে সেটা আসলে কতদিন ধরে আছে। হ্যাঁ, আবার মশলাগুলো বা যে সসটা ব্যবহার করছে, সেগুলো এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা, আমরা কিন্তু অনেক কিছু জানি না যখন কিনে খাচ্ছি। এবং সারাদিনের যে এই যে না খেয়ে থাকার পরে যে পুষ্টি গুণটা আমাদের দরকার, যে পুষ্টি খাবারগুলো দরকার, পুষ্টিকর খাবার, সেটা যেন তারা পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বাসার কাজ সামলে তো অফিস করছেন, নিজের ইনস্টিটিউশন করছেন, সেখানে ট্রেন করছেন, এর সবকিছুকে মানে পুরো কর্ম পরিকল্পনাটা কিভাবে আপনি আসলে মেনটেন করেন, বা কিভাবে কর্মঘণ্টাকে ভাগ করে নেন রমজানে, বিশেষত যেহেতু এখন রমজান মাস? এখন কিন্তু আমাদের সময়টা অনেক বেশি হাতে পাই, কারণ আমাদের দিনটা শুরু হচ্ছে কিন্তু সেহরির সাথে, তো অনেকটা সময় আমরা পাচ্ছি। তো বাসার কাজটা আমি সকালেই সেরে ফেলি, যেটুকু আমার দরকার। বা আমি যেহেতু ক্যাটারিং করি, আমার বেশিরভাগ ইফতারের আইটেমটা হয়তো যায়, সেটা বিকালে ব্যস্ততা থাকে, তো সকালের দিকটা আমি সব কাজগুলো গুছিয়ে নিই। ট্রেনিংগুলো যেটা হয় সেটাও কিন্তু এখন সকালে হয়, এখন বিকালে কোনো ট্রেনিং ক্লাস হয় না। হ্যাঁ, তো
তো সবকিছু আমাদের কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। বা আমি যখন হোটেলে যাই, হোটেলের কাজগুলো আমরা কিন্তু করি যখন, তখন কিন্তু আমাদের 8 ঘন্টা ডিউটি থাকে। সো সেদিন যেদিন আমার ডিউটি থাকে সেদিন আমি অন্য কাজটা রাখি না। হ্যাঁ, এবং আমি বাইরের কাজ, বাসার কাজ সব কিন্তু আমাকে নিজেরই করতে হয়। হ্যাঁ, ধরেন বাড়ির বিল দেওয়া থেকে শুরু করে, বাজার করা থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে, মানে এভরিথিং আমি নিজে করি। তো যার কারণে এখন আমি যে প্রযুক্তির সাহায্যটা অনেক বেশি নিতে হয়। বাসায় বসে আমরা কিন্তু অনলাইনে ব্যাংকের কাজগুলো করতে পারছি, বিলগুলো দিতে পারছি। এগুলো আমাদের জন্য এখন আসলে আমি বলবো অনেক সুবিধা হয়ে গেছে, সময়টা আমাদের অনেক বেঁচে গেছে। কিন্তু কিছু ট্রেনিং আমি অনলাইনেও নেই, কারণ যারা ঢাকার বাইরে থাকে তারা কিন্তু চায় যে অনলাইনে ক্লাসটা জয়েন করতে। তো তাদেরকে আমরা ক্লাস করাচ্ছি, ইন পার্সন করাচ্ছি। আবার আমি যেহেতু অ্যাসেসর, বিভিন্ন জায়গায় যারা পরীক্ষা দিয়ে শেফ হচ্ছে তাদের কিন্তু পরীক্ষাটা আমরা দিই, হ্যাঁ, অ্যাসেসররা। সো আমরা বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে। তো যেদিন ওই কাজটা থাকে, হয়তো ঢাকার বাইরে যেয়ে আমাকে কোথাও যেতে হবে, ওই 2 দিন হয়তো আমি আর অন্য কোনো কাজ রাখি না। আসলে সবকিছু আমরা যদি প্ল্যান করে গুছিয়ে করি এবং টাইমটা মেনটেন করি, হ্যাঁ, তাহলে দেখা যায় কি মানে খুব সুন্দরভাবে সব করতে পারছি, গুছিয়ে করা যায় একদমই। আর প্রত্যেকটা কাজের প্রতি আমাদের ডেডিকেশন থাকতে হবে যে আমি এই কাজটা ভালোভাবে করতে চাই, তাহলেই দেখবেন না কিভাবে যেন সবকিছু ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি প্রত্যেক বছরই বই বের করি বই মেলায়। প্রত্যেকটা বই মেলায় আমার একটা বই যায়, সেটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই যায়, শুধু আমাদের জন্য না, ওদের জন্য কিন্তু ব্রেইলে বই থাকে, রেসিপি আমার অনেকগুলো বই আছে ওদের জন্য, আর সাধারণ সবার জন্য অনেক বই আছে। সো সেই বইটা এই যে সব কি রান্নার রিলেটেড, হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধীদেরও রান্নার বই। হ্যাঁ, তো ওদের জন্য আমার 4টা বই আছে, বই মেলায় প্রত্যেক বছরই আছে, এবারও বের হয়েছে। সো প্রত্যেকটা মানে এই যে এগুলোর পিছনে কিন্তু একটু সময় দিতে হয়। আবার আমরা যখন রেসিপি কন্ট্রিবিউট করি, রোজা আসলে রোজার রেসিপি, ঈদের রেসিপি, তো বিভিন্ন পত্রিকা, পেপার, হ্যাঁ, প্রথম আলো, কনভাস, এরকম অনেক জায়গায় আসলে রেসিপি দিতে হচ্ছে, বা দেশের বাইরেও কিন্তু আমরা রেসিপিগুলো দেই। তো যার কারণে সেগুলোর আবার ফটোশুট করতে হয়। আমি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতেও লাইফ টাইম মেম্বার। সো ছবিগুলো হয়তো অনেক ছবি আমি নিজেই তুলছি, আবার অনেক ছবি হয়তো যারা ওনাদের ফটোগ্রাফার পাঠাচ্ছেন। সো এটার পিছনে একটা সময় থাকে। সো আমাকে এগুলো সব ভাগ করতে হয় যে আমার কি কি কাজ, কখন কখন কবে কোন কাজ, আমি সেভাবে কিন্তু এটা সিরিয়াল করে আমি একটা একদম রুটিন করে আমি সেভাবে চলি। কারণ না হলে না হঠাৎ করে বললে দেখা যায় তখন কোনোটাই হয় না প্রপার ওয়ে। রমজান মাসে আসলে আমরা সবাই চাই একটু আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। আমাদের মধ্যে কিন্তু মানে মাথার মধ্যে না সবসময় যে আমি মিথ্যাটা, যদিও 2-1টা বলতে হয় অন্য সময়, এই সময়টা আমরা মিথ্যা থেকে বিরত থাকি, যে কোনো অন্যায় থেকে আমরা একটু দূরে থাকি, কাউকে একটু জোরে কথা না বলি, কারোর সাথে একটু রাগারাগি না হয়ে যাক, এই যে মেন্টালিটিটা থাকে। এবং অন্যান্য সময় কিন্তু আমরা সেটা মেনটেন ওভাবে করতে পারি না, কিন্তু তাই না? রমজান মাসটা কিন্তু আমরা চেষ্টা করি যতটা সংযত, কারণ মাসটাই তো সংযত থাকার মাস, সংযমের মাস। তো আসলে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কি করা হয়, বা আপনি কিভাবে সময়টা বের করেন? কোরআন তেলাওয়াত তো অবশ্যই করা হয়। এটা আমার তো একদম বাধা, মানে রমজান শুধু না, সব সময় মানে আমার কিছু আছে, এশার নামাজের পর আমি কিছু দোয়া পড়ি, ওটা আমার একদম ফিক্স, ধরেন আমি পড়বই সারা বছর। হ্যাঁ, সারা বছর। কারণ সারাদিনে হয় কি ওইভাবে সময়টা হয় না, ফজর আর এশা এই দুটো টাইমটা আমি বেছে নেই কোরআনটা পড়ার জন্য। কিন্তু কোরআন শরীফটা যেটা হয় রমজান আসলে খতম করার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে রমজান আমি যাতে খতম করতে পারি। তো সেটার জন্য আসলে যখনই সময় পাই, বাড়িতে যে সময়টা পাই, কারণ আমার শেষ করতে হবে, একটা তাড়া থাকে যে আমাকে এর মধ্যে শেষ করতে হবে, একটা টাইম বাধা থাকে। তো এই জন্য আমি ওটা একটু চেষ্টা করি বেশি করে চর্চা করার, কোরআন শরীফটা একটু বেশি পড়ার। আর যেটা হয় কি রমজানে, ওই যে আপনি যেটা বললেন, আমরা যদি এই অভ্যাসটা আমাদের মধ্যে একদম শুধু 1 মাস না, সারা বছরের জন্য করতে পারি, এটা খুবই আসলে ভালো। কিন্তু হয়তো আমাদের অনেক কারণে, নানা কারণে হয়ে ওঠে না, কিন্তু আমরা চেষ্টা করলে আসলে সবই সম্ভব। রমজান মাসে যে তাড়াটা থাকে, ওইটা যদি সারা বছর থাকে, ওই তাগিদটা যে আমাকে এটা করতে হবে, এখন শেষ করতে হবে, তখন কিন্তু দেখা যায় ওরকম যদি থাকতো সারা বছরই আমরা হয়তো করতাম। সেটাই, তাহলে আমরা আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা যথাযথ জীবনযাপনটা করতে পারতাম। কিন্তু এমনিতে আমার কাছে মনে হয় যে আমি যেমন আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে, যে আমি যদি কোনো মিথ্যা কথা বলতে যাই আপনি বুঝে যাবেন, হ্যাঁ, আমি বলতে পারি না, হ্যাঁ, মানে আমার মুখে আসে না। তো এটা আমার বাচ্চাদের মধ্যে, আমার বাচ্চাকেও আমি যদি বলি যে এটা এইভাবে না বলে এইভাবে বলো, ওরা কিন্তু বলবে না, কখনোই বলবে না, কারণ ছোটবেলা থেকে আমি শিখিয়েছি বলা যাবে না মিথ্যা। তো যার কারণে এটা হয়েছে কি ওদের কিন্তু অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। বা আমার ছেলেও কিন্তু খুব মসজিদে যে এসে নামাজ পড়ে, তো ও নামাজ একদম রেগুলার পড়ে, যদিও ছোটবেলায় স্কুল থেকেই পড়ে। আর আমি বরং বলি যে আমি বাসায় না থাকলে যেও না মসজিদে, কারণ টেনশন লাগে। তো আমি বলছি আমি বাসায় থাকলে তুমি যাও। তো দেখা যায় যে আমাদের বাসায় ওই পরিবেশটা আছে।
মানে আমরা যেহেতু চর্চাটা শুরু করেছি, আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু সেটা এসে গেছে। তো এইভাবে প্রত্যেকটা পরিবারে যদি চর্চাটা শুরু করে, বাচ্চাদেরকে শেখানো, ছোটবেলা থেকে শেখানো শুরু করে, এমনিতেই সবাই আসলে এমনিতেই নিয়ম আসলে মাফিক হয়ে এবং যাবে। আল্লাহর বিধান অনুযায়ী চলতে বাধ্য হয়ে যাবে না, এবং তখন একটা হয়ে সময় সেটা যায়। প্র্যাকটিসে পরিণত হয়ে একদমই। যাবে এবং তারপরের জেনারেশন গুলোও কিন্তু এভাবে যাবে। একদম। আপা থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বললাম এবং অনেক কিছু শিখলাম, নিশ্চয়ই আমার দর্শকদের অনেক ভালো লাগবে। আমরা একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি কি আমার কর্মজীবী বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা আজকে আমাকে দেখলেন, আশা করছি আমার এই যে কথা, আপার সাথে আমার কথার মাঝে যদি আপনাদের কোনো একটা কথা আপনাদের জীবনে কাজে লাগে, আমার কিন্তু সেটা খুব ভালো লাগবে। যে আশা করব কোনো না কোনো কথা হয়তো আপনাদের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। আর আসুন, এই রমজান মাসে যে আমরা যে সংযমের মাস, এই সংযমের মাসে আমরা যে অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি করছি, খাদ্যাভ্যাস থেকে নিজের চারিত্রিক অভ্যাস বা সবকিছু মিলিয়ে যে একটা মানে পরিমিত একটা জীবন যাপনের চেষ্টা করছি, এটা যেন আমরা সারা বছর করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দেখ এবং আমরা সেই চেষ্টাটা করে যাই। এটাই বলবো আপা। অনেক ধন্যবাদ আপা, অনেক ভালো Thank থাকবেন, you. নিশ্চয়ই আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণের আলাপচারিতায় নিশ্চয়ই আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং কিছু বিষয় তো আসলে এখান থেকে পিক করাই যেতে পারে, যেমন পারিবারিক শিক্ষা এবং সেটিকে ধরে রেখে জেনারেশনের পর জেনারেশন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলেই হয়তো আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই যে আমরা বসেছি, কথা বলছি কিংবা তার বিধান অনুযায়ী চলার চেষ্টা করছি, সেটি অব্যাহত থাকবে। এই রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও, এবং একই অনুষ্ঠানে আবারও আগামীকাল দেখা হবে একই সময় অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর মাই টিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। আল্লাহ হাফেজ।